নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আমরা আজকে আলোচনা করব আড়ি পাতার রাজনীতি নিয়ে। ফোন ট্যাপিং, দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সিবিআই অধিকর্তা, এমনকি ইলেকশন কমিশনার, অন্যতম ইলেকশন কমিশনার যিনি সরকারের পক্ষে অসুবিধার কারণ হয়ে উঠতে পারতেন, এরকম বহু মানুষের ফোন ট্যাপিং করা হয়েছিল। তাদের ফোনে এমন সফটওয়্যার এবং স্পাইওয়্যার বসানো হয়েছিল যে তাদের ফোনের তাদের যাবতীয় কমিউনিকেশন কেউ একজন জানতে পারছিল। সরকার কিছুই জানতো না, এখনো পর্যন্ত যা আমরা জেনেছি সরকারের পক্ষে কিছুই জানা ছিল না বলা হচ্ছে। কিন্তু যেভাবে তথ্য জানা হয়েছে, যাদের তথ্য জানা হয়েছে, তাতে সরকারের খুব সুবিধে হয়ে যাওয়ার কথা। সরকার যদি কিছুই না জানে তাহলে ফোন ট্যাপিংটা করছিল কে? এটা আমার একটা প্রশ্ন, যার উত্তর আমি ৩-৪ দিনেও পাইনি। ইনি আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে সাংবাদিকরা রয়েছেন, নির্মাল্য মুখার্জি, রজত রায় রয়েছেন, পরঞ্জয় গুহ ঠাকুরতা রয়েছেন। যে সমস্ত সাংবাদিকের ফোন ট্যাপিং হয়েছিল তাদের মধ্যে পরঞ্জয় দা একজন। পরঞ্জয় দা, প্রথমে তোমার নিজের অভিজ্ঞতার কথা শুনবো। আর দর্শকদের এটা বলে রাখি যে পরঞ্জয় দা অনেক আগে এটা আঁচ করেছিল, আমাদের মধ্যে যা কথাবার্তা হয়েছিল বছর ২ আগেও সম্ভবত এটা তুমি আঁচ করেছিলে পরঞ্জয় দা, যেরকম কিছু হচ্ছে। হ্যাঁ, আমি অনেকদিন আগেই জানতাম যে আমার ফোন ট্যাপ করা হচ্ছে। আমাকে অনেকদিন আজ কেন ১ দশক ২ দশক আগে আমার বন্ধু বান্ধব যারা ইন্টেলিজেন্স ব্যুরোতে আইবিতে থাকে, ওরা বলে আমাদের কাজই, আমাদের বলা হয় যে এর ফোন ট্যাপ করো, ওর ফোন ট্যাপ করো। আর ভারতবর্ষে, তুমি যদি ভারতবর্ষের এই গত ৪০ বছরে দেখো, অন্তত ১০-১২টা তুমি উদাহরণ পাবে ফোন ট্যাপিং এর। এই যে বড় বড় লোকের নাম আছে, এমজিআর, জয়ললিতা, আব্দুল রহমান আন্তুলে, ভূতপূর্ব আমাদের রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং, উনি অভিযোগ করেছিলেন যে ওর ফোন ট্যাপ করেছিল। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন উনি, চন্দ্রশেখর। আর ইদানিং তুমি যদি যাও, এই সচিন পাইলটের যারা সমর্থক তারা বলেছে যে রাজেশ পাইলটের পুলিশ আমাদের ফোন ট্যাপ করছে। আর মাঝখানে ২০০৯ রাডিয়া কনভারসেশন, নীরা রাডিয়ার ফোন গুলো ট্যাপ করে, এটা নিয়েও খুব অনেক চেঁচামেচি হয়েছিল, হালচল, মানে তোমার একটা বেশ বড় ধরনের কেলেঙ্কারি হয়েছিল। এইটা কিন্তু এই সবকটা কেলেঙ্কারি বা চেয়ে বড় একটা ঘটনা কেন এখনো খালি ভারতবর্ষ, ওটা ৫০,০০০ লোকেদের ফোন ট্যাপ করা হয়েছে। এটা হলো ফ্রান্সের একটা সংস্থা, ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওদের কাছে যা তথ্য এসছে ওরা তাই করছে। আর এই ৫০,০০০ লোক, এরা ৪৫টা দেশে। আর এই যে গবেষণাটা করেছে না, একটা বছর দুটো সংস্থা না, ১৭টা মিডিয়া সংস্থা। আমাদের দেশে ওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন পোস্ট, ইংল্যান্ডে তোমার গার্ডিয়ান, ফ্রান্সে লেমন্ড, ইত্যাদি ইত্যাদি। তো আমার কেসটা আমি কিন্তু আশ্চর্য হইনি, তবে খুব সংক্ষেপে আমি বলি, এটা নিয়ে আমি লেখালেখিও করেছি টুকিটাকি। আজকে ফ্রি প্রেস জার্নালে একটা লম্বা লেখা আমার বেরিয়েছে। মার্চ মাসে চেন্নাইয়ের একজন মহিলা, সন্ধ্যা রবিশঙ্কর, সে বলল তোমার সঙ্গে খুব জরুরি একটা কাজ আছে, আমি চেন্নাই থেকে হাওয়াই জাহাজ নিয়ে আসছি, তোমার সঙ্গে কালকে দেখা করতেই হবে। আমি সেই সময় কলকাতায় আসছিলাম, যেই দিন উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তো আমি বললাম, দেখো তুমি যদি সত্যি দেখা করতে চাও, আমাকে আমার ভোর ৬টার সময় আমার বাড়িতে আসতে হবে। তোমার হ্যাঁ, আমি চলে আসবো। তো রাত্রিরে চেন্নাই থেকে আসার পরে সে ভোরবেলা ৫টায় হোটেল থেকে রওনা দিয়ে ৬টায় আমার বাড়িতে পড়ছে। তখন আমার ঘুম ভাঙেনি ঠিক মতো। ও বললো কি হয়েছে? বললো তোমার নাম এসেছে এখানে, এই লিস্টে নাম এসেছে, ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি। তোমার যে ফোন, তোমার মোবাইল ফোন দূরভাষ যন্ত্রের ভেতরে কি কি আছে তুমি আমাকে এটাকে দেবে, মানে আমি ডাউনলোড করে নেব ডেটাটা, তারপরে একটা ক্লাউডে আমরা দিয়ে দেবো, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লোকেরা এটা ফরেনসিক অ্যানালিসিস, ওরা একটা সমীক্ষা করবে, মানে ওরা একটা গবেষণা করবে, তোমার মত তুমি আমাদের অনুমতি দাও। আমি একটু ঘাবড়ে গেলাম। আমার ফোনে গোটা ৫০,০০০ লোকের নম্বর, বেশ কয়েক হাজার মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফটোগ্রাফ, ভিডিও। তো আমি সন্ধ্যাকে বিশ্বাস করলাম, কারণ সন্ধ্যা খালি বিশ্বাসী না,
ও নিজে অনেক কিছু গবেষণা করেছে দক্ষিণ ভারতে কিভাবে বালু মানে স্যান্ড মানে বালু খনন মানে স্যান্ড মাইনিং এর একটা মাফিয়া, ওদের নিয়ে অনেক কিছু ও লেখা লিখেছিল। তো ও তারপরে এটা করলো। তারপরে আমার ফ্রান্সের দুজন লোকের সঙ্গে, একজন মহিলা একজন অল্প বয়সী একটি ছেলের সঙ্গে যোগাযোগ করেছিল, ফিনিয়াস রুকার্ট যে লেখাটা লিখেছিল। ওরা অনেকবার আমার সঙ্গে যোগাযোগ করলো। ওরা বললো যে তুমি একদম চিন্তা করো না, তোমার এই যা যা তথ্য যা যা ডেটা আমরা কারোকে দেব না। আর এইসব গবেষণা করে একবার অনলাইন একবার এদিক ওদিক প্রায় 1.5 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করলো, বললো যে দেখো আমরা আমাদের যে বিশ্লেষণ বলছে যে তোমার ফোন মার্চ এপ্রিল মে 2018 কেউ কম্প্রোমাইজ করেছিল, কেউ মানে তোমার ফোনের ভেতরে ঢুকে পড়েছিল, তুমি কি বলছো, কার সঙ্গে কথা বলছো, কি করছো, সব খবর ওদের কাছে আছে। আমি বললাম কে করেছে এটা? বলো আমরা জানি না, আজও আমরা জানি না। ভারত সরকার হ্যাঁও বলছে না নাও বলছে না, কে কিনেছে কে কেনেনি, কেনা হয়েছে কিনা কেউ জানে না। যাই হোক, তখন ওরা জিজ্ঞেস করলো যে তুমি কি করছিলে সেই সময়টা, তুমি কি ধরনের স্টোরি করছিলে, কি ধরনের লেখার উপরে তুমি গবেষণা করছিলে, রিসার্চ করছিলে। তখন আমি বললাম যে আমার ওই বইটা 1 বছর পরে বেরিয়েছিল, ওই সময় আমি কাজ করছিলাম ওই ফেসবুকের যে আসল চেহারাটা, মানে যেটা অর্ক এবং পরে বাংলায় আমরা প্রকাশ করেছি, রিয়েল ফেস অফ ফেসবুক ইন ইন্ডিয়া। মুখোশ। আর আরেকটা লেখা ছিল আমাদের ধীরুভাই আম্বানি সাহেব, উনি মারা গেছেন, তুমি জানো যে সবচেয়ে মানে ধনী ব্যক্তিদের ভেতরে একজন ছিলেন। ওনার যে সম্পত্তি যেটা বিদেশে ছিল, এটা কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে ট্যাক্স হেভেন থেকে গেছিল, এবং এই নিয়ে আমি ওদের ছেলে মুকেশ আম্বানি, ভারতবর্ষ এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, ওদের আমরা ইমেল পাঠালাম। ওর ছোট ভাই অনিল আম্বানি, যার একটু মানে আর্থিক দুরবস্থায় আছে, সে ওকেও আমরা পাঠালাম, ওরা কোনো জবাব দিল না। তো নিউজ ক্লিক তারপরে একটা লেখা ছাপলো মে 2018। সেই লেখাটার টাইটেল ছিল কার্ভিং আপ এ বিজনেস এম্পায়ার থ্রু ট্যাক্স হেভেন্স দি আম্বানি ওয়ে। সেই লেখাটা তুমি পড়তে পারো, তোমার দর্শকরা পড়তে পারে। তো এর সঙ্গে কি সম্পর্ক এখন আমি জানি, কিন্তু আমার সামনে তিন চারটে প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আমার পয়সা, আমি তো কর দিই, তুমিও দাও, আমরা সবাই দিই, আমরা ট্যাক্স পেয়ার, আমার পয়সা নিয়ে তুমি আমার ফোনে আমি কি করছি কি না করছি, কার সঙ্গে কথা বলছি, সেটা তুমি গোপন ভাবে তুমি আড়ি পেতেছো, তুমি গুপ্তচর হয়ে সবকিছু জানো। তুমি কে? তুমি ভারত সরকারের, তোমার নামটা কি, তোমার সংস্থাটার নাম কি? কারণ ইসরায়েলের যে এনএসও, সে তোমাকে আমাকে দেবে না। আমাদের যদি ওই কোটি কোটি টাকা থাকতো তবুও ওরা দেবে না, কারণ ওরা ইসরায়েলি সরকারের অনুমতি নিয়ে এবং ওখানকার যে রক্ষা যে মন্ত্রণালয় আছে, ডিফেন্স মিনিস্ট্রির অনুমতি নিয়ে দিবে। তার মানে সরকারি কোনো সংস্থাকেই দিতে পারে। তো কি সেটা? ইন্টেলিজেন্স ব্যুরো, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স, তোমার রিসার্চ এন্ড অ্যানালিসিস থেকে এর কোনো জবাব নেই। সরকার বলছে না যে আমরা কিনিনি, তবে বলছে না যে আমরা কিনেছি। দ্বিতীয় প্রশ্ন হলো, সরকার বলছে আমরা বেআইনি ভাবে কিছুই করিনি। ঠিক আছে, করোনি, ঠিক আছে, তুমি আইন অনুযায়ী করেছো। কে তোমায় অনুমতি দিয়েছে আমার ফোন ট্যাপ করার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব, সে তোমাকে অনুমতি দিয়েছে? আমি একা না, আমরা গোটা 40 জন আছি। দ্বিতীয় প্রশ্ন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন এটা একটা মানে আন্তর্জাতিক ষড়যন্ত্র। রোববার দিন সন্ধ্যেবেলা এসব খবর বেরোলো, কারণ সোমবার দিন সকালবেলা পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, মনসুন সেশন শুরু হচ্ছে। আমি বললাম বাবা, 45 দেশের ফোন ট্যাপ করা হয়েছে, লোকেদের ফোন ট্যাপ করা হয়েছে, 17টা সংস্থা আছে। কি ধরনের এটা মানে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি? ক্রোনোলজি সমাজ নিচ্ছে, পরে আমরা বুঝলাম এই ক্রোনোলজি কে সিবিআই এর ভূতপূর্ব নির্দেশক থেকে শুরু করে দলাই লামার উপদেষ্টা থেকে অনিল আম্বানি নিজে, আর তো 10টা লোকের নাম তো আছে, রাহুল গান্ধীর বন্ধু বান্ধব, তোমার বন্ধু পিকে, প্রশান্ত কিশোর, দিদির ভাইপো, তারপরে
মানে মন্ত্রিমণ্ডলের দুজন, মানে এখন সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে আজকে আমাদের আইটি ডিপার্টমেন্ট, মানে তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের যে মন্ত্রী, তারও ফোন ট্যাপ করা হয়েছে। জলশক্তি মন্ত্রণালয়ের রাজ্যমন্ত্রীর ফোন ট্যাপ করা হয়েছে। স্মৃতি ইরানি, যে একজন ফর্মার অফিসার অন স্পেশাল ডিউটি, রাজস্থানের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বসুন্ধরা রাজে, তার ব্যক্তিগত সচিব, পার্সোনাল সেক্রেটারি তোগাডিয়া, আর তুমি একটু আগে যেরকম বললে অশোক লাভাসা, যে সময় ওই মডেল কোড অফ কন্ডাক্টে অন্যান্য যে ইলেকশন কমিশনের মতামতের সঙ্গে উনি সহমত ছিলেন না লোকসভা নির্বাচন কালে, ওনার ফোন। জগদীপ শেখর, কি অদ্ভুত। ভীমা কোরেগাঁওয়ের যারা জেলে আছে তাদের ফোন, এমনকি যে ডাক্তার ডক্টর গগনদীপ কাং, যিনি ভাইরোলজিস্ট, পুরো তুমি ট্যাপ করেছো। মানে কি, মানে আমাদের নিজটা বলে কিছু নেই। We don't have anything called privacy. মানে মত প্রকাশের স্বাধীনতা কি কিছু বাকি আছে আমাদের দেশে? দৈনিক ভাস্কর রেড করলে তুমি, আর আমি কি মানে মানে গণতন্ত্রের কি বাকি আছে আজকে ভারতবর্ষে? পরঞ্জয়, এটাই আমার প্রশ্ন। আমি অন্যদের কাছেও যাব। আমার যেটা প্রশ্ন, যে বুঝলাম সরকার কিছু জানতো না, আন্তর্জাতিক কনস্পিরেসি সবই ঠিক। কোন আন্তর্জাতিক কনস্পিরেসিতে সুপ্রিম কোর্টের একজন অতি সাধারণ মহিলা কর্মচারী, যার একমাত্র ক্লেম টু ফেম, একমাত্র তিনি বিখ্যাত হয়েছেন এই জন্য যে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার একটা অভিযোগ করেছিলেন, তিনি কোন আন্তর্জাতিক চক্রান্তের মানে তার উপর নজর তার উপরে থাকবে? আমরা দেখতে পাচ্ছি যে, আমরা ধরে নিলাম কে ফোন ট্যাপ করছে এখন আমরা জানি না, কেউ স্বীকার করেনি, কিন্তু যেভাবে তথ্যগুলো জোগাড় করা হয়েছে, যাদের উপর থেকে তথ্য জোগাড় করা হয়েছে, তাতে খুব সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু এই মোদি শাহ জমানার। সুতরাং আমি এই যুক্তি প্রয়োগ করি যে ফোন ট্যাপিং এর ফলে সুবিধে কার হয়েছে, আমি দেখছি অনেক তথ্য, সম্ভাব্য অনেক তথ্য এমন লোকেদের কাছে যেতে পারে যাতে শাসকের খুব সুবিধা হয়ে যায়। আমি রজতদার কাছে যাই। রজতদা, আমি যেটা বলছি আর কি, ওই ভদ্রমহিলা, তার ফোন ট্যাপিং কোন, তার কথা তো কোনো পৃথিবীর কারো জানারই কথা নয়। তার ফোন ট্যাপিং হচ্ছে, তার আত্মীয়ের ফোন ট্যাপিং হচ্ছে, একটা দুটো না, তিনি এবং তার স্বামী মিলিয়ে বেশ কয়েকটা ফোন ট্যাপিং হয়েছে, 8-9টা ফোন ট্যাপিং হয়েছে। রজতদা, শুধু স্বামী নয়, তোদের আত্মীয় পরিজনেরও অনেকের ফোন ট্যাপ হয়েছে। এবং এই যে পাহারাদারি, এই যে নজরদারি, এটা থেকে খুব ইন্টারেস্টিংলি যেটা বোঝা যাচ্ছে, শুধুমাত্র সরকার বেনিফিশিয়ারি তো না, আরো কিছু বেনিফিশিয়ারি আছে। অবশ্যই সরকার সবচেয়ে বেশি, কিন্তু সরকারের বেনিফিশিয়ারি হওয়াটাই হচ্ছে সবচেয়ে প্রকারান্তরে সবচেয়ে বেশি দাঁড়াচ্ছে। এই কারণে সরকার একই সঙ্গে মানে স্বাধীন স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও এইসব করতে করতে কবজা করতে পারছে। যদি সুপ্রিম কোর্টের কোনো চিফ জাস্টিসের হানি হচ্ছে দেখে তিনি ফোন ট্যাপ করার পরামর্শ চান এবং সরকার যদি তাকে অবলাইজ করে, তাহলে বোঝা যাবে সরকারের কাছে সুপ্রিম কোর্ট মাথা নিচু করে দিয়েছে। সুপ্রিম কোর্টের যে স্বাধিকার, যে স্বাধীনতা, সমস্ত কিছু আস্তে আস্তে সারেন্ডার করে দিচ্ছে। এবং তারপরে আমরা যদি দেখি, সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার অবসর নেওয়ার দিনে অযোধ্যার মতো একটা বিতর্কিত মামলার একটা অদ্ভুত রায় দিয়ে চলে গেলেন। হ্যাঁ, এবং এমন একটা রায় দিলেন যে রায়টা মানে মাথা মুন্ডু বোঝা মুশকিল। তিনি একদিকে বলছেন এটা বেআইনি হয়েছে, এটা ভাঙাটা হয়েছে ক্রিমিনাল অ্যাক্ট, বাবরি মসজিদ। আবার যারা ভেঙেছে তাদের উনি দিলেন একেবারে সমস্ত সবচেয়ে বড় রিওয়ার্ড, যে ওখানে তারা মন্দির করবে। তো এই যে ঘটনাগুলো পরপর, এগুলো সমস্ত সম্পর্কযুক্ত, এগুলো কোনো সম্পর্কহীন ডিসজয়েন্ট কোনো ঘটনা নয়। এগুলোতে একটা হচ্ছে রাষ্ট্র তার নিজের ক্ষমতা প্রসার করার জন্য এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নানা ধরনের ডিসিডেন্ট, নানা ধরনের প্রতিবাদী কণ্ঠস্বরকে বন্ধ করতে চায়। এবং এটা শুধু মানে একজন মহিলা, তিনি তার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তিনি নন, কয়েকজন সাংবাদিকও নন। তার সঙ্গে আমরা যদি দেখি ভীমা কোরেগাঁও এলগার পরিষদের যে সমস্ত মানে যাদের ওই অভিযোগে ধরা হয়েছে, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অনেকেরই ফোন ট্যাপ করা হয়েছে, তাদের আত্মীয় স্বজনের ফোন ট্যাপ করা হয়েছে। এমনকি যে ফোনগুলো সিজ করা হয়েছে, এনআইএ সিজ করে রেখেছে, তা সেগুলো তো তখনও ট্যাপিং চলছে। এরকম হাস্যকর ব্যাপারগুলো কিন্তু করে চলেছে।
এটা রাষ্ট্র এখানে একেবারেই ভীত সংকিত একটা রাষ্ট্র। সে প্রাণপণে চেষ্টা করছে প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে বন্ধ রাখতে। এটাকে আর যাই বলি, যেটা পরঞ্জয় বলেছেন, যেখানে গণতন্ত্রের বাকি কি রইল, এই প্রশ্নটা বারবার ওঠা উচিত। আজকে যখন সুপ্রিম কোর্টও একটু একটু করে মুখ খুলতে শুরু করেছে যে প্রতিবাদী কণ্ঠস্বরকে বন্ধ করার কোন রকম ওই যে সিটিজেন অ্যাক্ট বা ইত্যাদি দিয়ে বন্ধ করার চেষ্টা করাটা অন্যায়, তখন এই জিনিসটা আরো বড় অন্যায়। এখন সমস্যা আছে এখানে একটা, যেটা নিয়ে পরে আবার আলোচনা হয়তো হবে। সেটা হচ্ছে, আমি শুধু সমস্যা ছুঁয়ে রাখছি যে এটা অত্যন্ত গুরুতর অপরাধ। আমি পরঞ্জয় শতাংশ একমত যে ব্যক্তি মানুষের ট্যাক্সের টাকাতে সেই তারই উপরে খবরদারি করা হচ্ছে বেআইনি ভাবে। কারণ ওরা প্রকাশ্যে স্বীকার করছে না, তারা আইনি যদি করে থাকে কে অর্ডার দিল? অত্যন্ত সংগত প্রশ্ন। সত্যি করেছে কিনা, ওরা করেছে কিনা, যদি অন্য আর কেউ করার ক্ষমতা নেই, ইসরায়েল সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে, এনএসও জানিয়ে দিয়েছে। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র এই হওয়ার পর, বোঝাপড়ার পরে ওরা রাষ্ট্রকে দেয়, ওরা কোনো ব্যক্তি বা বেসরকারি সংস্থাকে দেয় না। তো সেক্ষেত্রে কে অর্ডার দিল, কখন অর্ডার দিল, এবং সেটা কোন আইনের আওতায় দিল, এই প্রশ্নগুলো সঙ্গত হয়ে উঠবে। কিন্তু সেগুলোর চাইতেও বড় কথা হচ্ছে গণতন্ত্র আজকে কোথায় দাঁড়াচ্ছে। সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টা আরো গুরুত্ব নিয়ে বিবেচিত হওয়া উচিত। এবং আমার যেটা আরো মনে হচ্ছে, শুধু রাজনৈতিক নেতারা যাদের খবরদারি হচ্ছে, তারা আর কিছু সাংবাদিক তারা চেঁচালে হবে না। বৃহত্তর যে সাধারণ মানুষ, তাদেরও বুঝতে হবে এটা আমাদের সবার উপরে নজরদারির একটা অত্যন্ত ঘৃণ্য একটা চক্রান্ত চলছে। এই সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, তার উপর একটা হস্তক্ষেপ হচ্ছে, এবং সেটা অত্যন্ত অন্যায্য একটা হস্তক্ষেপ। সেইটাকে রুখতে গেলে সেটা আরো বৃহত্তর পরিসরে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে ব্যাপারটাকে একটু ফাঁসলা করতে। নিশ্চয়ই আমরা ইতিমধ্যেই দাবি উঠেছে যে সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করুক, সে দাবি উঠেছে। আমরা জানি না শেষ পর্যন্ত কোর্ট করবে কিনা। দেশে তো ইতিমধ্যে আইন রয়েছে, আমরা সকলেই জানি ইতিমধ্যে আইন রয়েছে। অপরাধীদের উপর প্রয়োজনে সন্ত্রাসবাদ দমনের জন্য সরকারের হাতে ক্ষমতা রয়েছে ফোন ট্যাপিং করার, নজরদারি চালানোর, এইভাবে ইলেকট্রনিক নজরদারি চালানোর। কিন্তু আমি যখন দেখি সিবিআই এর ডিরেক্টর এবং সেই ডিরেক্টর কে অপসারিত করে অন্য ডিরেক্টরকে বসানো হচ্ছে মাঝরাত্রিরে বসানো হচ্ছে, উভয় ফোনই ট্যাপিং করা হচ্ছে। সিবিআই অপরাধ দমনের জন্য অন্যের ফোন ট্যাপিং করতে পারে, সিবিআই এর ফোন যখন ট্যাপ করা হচ্ছে, সুপার সিবিআইটা কে? এটা খুব প্রশ্ন আমার, যেটা উত্তর আমি পাচ্ছি না। নির্মলা, তোমার বক্তব্য আমি শুনবো, যে তোমার কি বক্তব্য পুরো বিষয়টা কি? সুপার সিবিআইটা কে? কে সিবিআই ডিরেক্টরের ফোন ট্যাপ করতে পারে? না দেখো, আমি এটুকু আমি কিন্তু অন্যদের মতো একটু সরে গিয়ে, একেবারে বিরোধী নয়, একটু সরে গিয়ে বলি যে আমার কাছে কিন্তু এটা খুব জাস্টিফাইড মনে হচ্ছে। তার কারণ এই যে আমরা যে কল্যাণমূলক রাষ্ট্র কথাটা বলি, কথাটা একটা আমার কাছে খুব ফাঁকা আওয়াজ বলে মনে হয় সবসময়। কারণ রাষ্ট্র সবসময় একীকরণে বিশ্বাস করে, কেন্দ্রীভূত ক্ষমতায় বিশ্বাস করে। আর এই যে বিজেপি সরকারকে আমি দেখছি, এদের একটা প্রবণতা হচ্ছে পিছনে হেঁটে যাওয়া। পিছনে হেঁটে যাওয়া বলতে আমি যেটা বলতে চাইছি, যে আমি খুব পলিসিগতভাবে তোমরা যে তথ্যগুলো দিলে, এই তথ্যগুলো আছে সবার কাছেই আছে। পরঞ্জয় তো খুবই পরিষ্কার করে বলল, অযোধ্যার কাছেও আছে। এদের পিছনে হেঁটে যাওয়া মানে প্রাচীন ভারতে বহু কিছুই একেবারে নবীন নতুন, সেগুলোকে সাহেবরা ভুলিয়ে দিয়ে গেছে, সেগুলোকে আবার পুনরুদ্ধার করতে। এবার তোমরা যদি নিশ্চয়ই অর্থশাস্ত্র পড়েছো, অর্থশাস্ত্রে পঞ্চদশ অধিকরণে একটা খুব মারাত্মক জায়গা আছে, এবং ওটা আমার খুব প্রিয় কথা। চাণক্য আচার্যদেব, তিনি চন্দ্রগুপ্তকে, তার বক্তব্য ওখানে তো ওরম ভাবে বলা নেই, অর্থশাস্ত্রে যেটা বলা হয়েছে, রাজা কখনো ঘুমোয় না, কিং নেভার স্লিপস। কেন ঘুমায় না, তার বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে এই পেগাসাস ফাইল। রাজা ঘুমোতে পারে না। আর এই যে সরকার চলছে, ওদের মধ্যে এদের কিছু না ফিকটিশিয়াস আইডিয়াস আছে, যে চাণক্যর এই থিওরি যে রুটি মাঝখান থেকে খাবে না, সাইড দিয়ে খাবে, সুতরাং ভারত রাষ্ট্রকে ঘিরে রেখেছে
যে রাষ্ট্রগুলো, সেগুলো গিয়ে আগে আমি দখল করি, সেগুলোকে আগে বন্ধ করি, এই জিনিসগুলো একটা ইমপ্লিমেন্ট করার একটা প্রবণতা আছে। এবং সব সময় নজরদারি সব সময় এরা করে যাচ্ছে, এই একটাই কারণ আমার যেটা ধারণা, হয়তো ভুল হতে পারে, কিন্তু দে আর ভেরি ভেরি ইনফ্লুয়েন্সড ইন আ রং ওয়ে। হোয়াট চাণক্য সেড ইন অস্ত্রাস্ত্র, সেটাকে পুরো অন্যভাবে ইন্টারপ্রেট করছে। রাজা ঘুমোয় না বলতে উনি একটা জিনিস বোঝাতে চেয়েছিলেন, এরা রাজা ঘুমোয় না বলতে যেটা বোঝে, গুপ্তচর বৃত্তি, আড়ি পাতা, পরঞ্জয় কি কথা বলছে, ওই মেয়েটি চিফ জাস্টিসের এগেনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ আনলো, তাহলে সেক্সুয়াল চিফ জাস্টিসকে ইনফ্লুয়েন্স করা যেতে পারে কিনা রাম মন্দির ইস্যুতে, ঠিক আছে? এই ব্যাপারগুলো সবসময় একটা ওরা ইকুয়েশনে রাখে এবং ওরা একটা লিস্ট বানায়। এটা একদম টিপিক্যাল একদম পুরনো একটা ধাঁচের জিনিস, এবং সেটাই ওরা করে। ওরা কখনো সামনের দিকে দেখে না, ওরা পেছন থেকে সব জিনিসগুলোকে তুলে আনে এবং তুলে এনে সেইগুলোকে থ্রো করে দিচ্ছে। আমার যেটা ধারণা, সেলফ স্টাইল চাণক্য। একজন দর্শক যেটা বলছেন সুভাই ভট্টাচার্য, পুলিশ বা ইন্টেলিজেন্স এজেন্সি গুলো তো আইনত মোবাইল ফোন সার্ভেলেন্স করতে পারে। সরকার যদি পেগাসাসের মধ্যে মোবাইল ফোন হ্যাকিং করে থাকে তাহলে তাকে বেআইনি কি আইনি? বলুন দাদা, বলুন। আমার একটা আইন আছে আমাদের দেশে, সেটা 100 বছরের মানে আরো বেশি পুরনো, ব্রিটিশ আমলের ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট। তারপরে তো অনেক এদিক ওদিক হয়েছে, তবে সহজ ভাষায় যদি বোঝাতে হয়, হ্যাঁ, কেন্দ্র সরকার, ভারত সরকার, রাজ্য সরকার। আরেকটা প্রশ্ন করেছেন আরেকজন তোমার পাঠক, মানে দেব শুভ্রা, এই প্রশ্ন, হ্যাঁ, খালি কেন্দ্র সরকার এই ধরনের আধুনিক তথ্য প্রযুক্তির অপব্যবহার সবাই করতে পারে, রাজ্য সরকারও করতে এবং করেও হয়েছে। তবে এই আইন তোমাকে কি বলছে? তোমার ফোন ট্যাপ করার আগে, এবং এই বিতান যে প্রশ্নটা করলো, এটা খালি ট্যাপিং না, যে আমি কার সঙ্গে কথা বলছি, এমনকি ওতে আমার এমন কিছু সোর্স থাকতে পারে যে গোপনে আমার সঙ্গে অনেক কিছু হয়তো তথ্য দিচ্ছে, এবং আমি ওর সঙ্গে কথা বলছি, এটা কেউ জানে না, এবং ও জানে যে আমি ওর নাম বলবো না, ওরও কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে সরকার যদি আইন অনুযায়ী আমার ফোন ট্যাপ করে, তার আগে গৃহ মন্ত্রণালয়ের সচিব, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, হোম সেক্রেটারি, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। একটা জয়েন্ট সেক্রেটারিরাও এটা অনুমতি দিতে পারে, খুবই অদ্ভুত একটা ব্যাপার আছে। তবে আমার প্রশ্ন হলো, এরা কারা যাদের ফোন তুমি ট্যাপ করছো? এই 40 সাংবাদিক আমি নেই। পরঞ্জয়, আপনি আমাকে একটা কথার উত্তর দিন। আপনি যে কথাটা বলছেন একটু ইন্টারাপ্ট করে, ডিমনিটাইজেশন 4 জন মিলে করেছে, সারা ভারতবর্ষে কেউ জানতো না, অথচ সারা ভারতবর্ষে তার ইম্প্যাক্ট এসেছিল। এই সরকার যা কিছু আজ অব্দি করেছে সবই গোপনে করছে। এদের আপনি আশা করেন কি করে? আপনি আশা করেন কি একটা 35 বছরের মেয়ের ফোন অ্যান্টি টেররিস্ট অপারেশন দিয়ে করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে সাহেব আমাকে বলেছে তাই করছি। এটা তো নতুন কিছু নয়, এরা এই ব্যাপারে সিদ্ধহস্ত। তার কারণ হচ্ছে হামাগুড়ি দিয়ে অন্যের বাড়িতে ঢুকে কি হচ্ছে এটা দেখা। তার কারণ ওরা কিন্তু ওই যে চাণক্যকে আমি বললাম না, বেঁকিয়ে দেখছে। ওদের নিজের যে ইললেজিটিমেসি, মানে লেজিটিমেসি ক্রাইসিস, যেটা আমাদের পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, সেইটা ওরা রিফ্লেক্ট করে দিচ্ছে এই ধরনের আড়ি পেতে, চরবৃত্তি করে, কোথায় কি হচ্ছে না হচ্ছে জেনে ওরা নিজেদেরকে অ্যাকমপ্লিশ করে। ঠিক, একদম ঠিক তুমি বলছো, যা বলছো নির্বাল্য, আমি তোমার সঙ্গে একদম একমত। কিভাবে বদলেছে পুরো পরিবেশটা, বদলে গেছে কি করে? একটা হলো, আমরা আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বাস করি। আজকে দেশে, ভারতবর্ষে খুব কম করে হয়তো 70 বা 75 কোটি মোবাইল ফোন আছে, দূরভাষ যন্ত্র আছে। ভারতবর্ষে হয়তো 135 কোটি মানুষ, কিন্তু 110 বা 115 কোটি সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল।
আজকে আমরা হাতে যেই আমাদের মূর্তিতে যে দূরভাষ যন্ত্র, সেটা আমার আগেকার দিনে দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, রেডিও, টেলিভিশন এবং আরো বেশি, আরো খালি ব্যক্তিগত একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক করছে না, এটা একটা গণমাধ্যম। তো তুমি যেটা বলেছো একদম তুমি ঠিক বলেছো। এরা কার অনুমতি নিয়েছে? কারোর অনুমতি নেই। খালি যেটা অ্যাকচুয়ালি আমরা দেখছি, যেটা খালি ম্যাস সার্ভেলেন্স না, সবার ফোন ট্যাপ করছে না, ওরা বেছে নিচ্ছে। যে একটু আগে বললাম, ওই 40 সাংবাদিকদের ভেতরে অর্ণব গোস্বামী নেই। ওরা বেছে নিচ্ছে কাদের ফোন ওদের ট্যাপ করার দরকার। তার মানে একটা হাতিয়ার হয়ে গেছে, একটা অস্ত্র হয়ে গেছে, যে এইভাবে আমরা পাবো। এবং এটা আমরা খালি ভারতবর্ষে কেন, সৌদি আরেবিয়ার যে আদনান খাশোগি, যে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ছিলেন, যাকে মেরে ফেলা হয়েছিল, যার সঙ্গে সে বিয়ে করবে সেই মহিলা, ওর ভাই, ওর উকিল, ওইভাবে একটু বলে করিয়ে দাও দর্শকদের, মেরে ফেলা হয়েছে মানে কি? এমবাসির মধ্যে ডেকে পাঠিয়ে তাকে খুন করা হয়েছে, এমবাসির মধ্যে ডেকে খুন করা হয়েছে। আরো উদাহরণ আছে অনেকগুলো। একটা মেক্সিকোর একজন সাংবাদিক এই পেগাসাসের ট্যাপিং এর পরে ওকে হত্যা করে ফেলা হয়েছে। আমাদের ইউনাইটেড আরব এমিরেটস দুবাইয়ের একজন রাজকুমারী, যে গোয়ার একটু বাইরে ওকে অপহরণ করা হলো, তাতে সাহায্য করেছিল ভারতবর্ষের নৌসেনা, কোস্ট গার্ডস। ঠিক সেইভাবে আমরা দেখছি সবার ফোনই ট্যাপ করে ফেলা হচ্ছে। তার মানে প্রাইভেসি বা নিজিতা বলে কিছু বাকি আছে? আজকে সরকার বড় বড় কথা বলে, একটা বিল, বিএন শ্রীকৃষ্ণ কমিশন একটা বিল তৈরি করেছিলেন, পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল। ওটাকে ওরা দুর্বল করে একটা সাংসদীয় সমিতির কাছে নিয়ে গেছে, কিন্তু এখন তো আইন নেই। আমাদের সুপ্রিম কোর্ট বলেছে আমাদের প্রাইভেসি, আমাদের নিজিতা, এটা আমাদের একটা মৌলিক অধিকার, কিন্তু কোনো আইন নেই। তো আইন আছে কয়েকটা জায়গায়, ফোন ট্যাপ করার অনুমতি নেওয়ার জন্য একটা আইন আছে, কিন্তু আমার প্রাইভেসি প্রজেক্ট মানে সেটাকে সুরক্ষা রাখার জন্য আর ভারতবর্ষে অন্তত আইন নেই। প্রশ্ন করছেন, শিবেন গুহ ভারত কি সফটওয়্যার কিনেছে? এই প্রশ্নটা আমরাই কবে কিনেছে, কত টাকা খরচা হয়েছে, তোমার আমার টাকা? এই প্রশ্নটাই আমরা বারবার করছি। এই সোজা প্রশ্নের উত্তর আমরা খুঁজছি, এবং আমরা তো পরিষ্কার বলছি যে দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য দেশের সরকারের অধিকার আছে ইলেকট্রনিক সার্ভেলেন্স করার। সেটা হয়তো কখনো কখনো নাগরিকদেরও প্রয়োজন হতে পারে, নাগরিকদের স্বার্থেই প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা তো গণতন্ত্রে আশা করব সরকার দায়িত্বশীল হবে। সরকার এসে বলবে যে হ্যাঁ, আমি নাগরিকদের বলবে, আমাদের বলবে হ্যাঁ আমি এটা করেছি, প্রয়োজন হচ্ছিল বলে করেছি। আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সরকার তো দায় এড়িয়ে যাচ্ছে, অথচ প্রত্যেকটা ঘটনা, যেমন আমি সবথেকে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের ঘটনাটা আমার কাছে মনে হয়, এই এমন একটা মানুষের ফোন ট্যাপ করা হলো যার থেকে এমন তথ্য জানা গেল, যার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্ভাব্য কিছু দুর্বলতার কথা জানা গেল, যার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ন্ত্রণ করা পিছন থেকে কলকাঠি দ্বারা সহজ হয়ে গেল, যার ফলে সুপ্রিম কোর্টের সেই বিচারপতি একটা বেঞ্চ একটা এমন রায় দিল, যার ফলে একটা রাজনৈতিক দলে এমন সুবিধা হয়ে গেল, সম্ভবত তার দেশের রাজনৈতিক ক্ষমতায় থাকাটা আরো 5 বছর 10 বছর তার মেয়াদ বেড়ে গেল। এতখানি তাৎপর্যপূর্ণ পুরো বিষয়টা, আমি সেটার দিকে আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। হ্যাঁ, নির্মল কিছু বলছিলে? না, তুমি অনেক গভীরে জিনিসটা ভাবছো, এরা কিন্তু অত গভীরে ভাবে না। এদের জিনিসটা হচ্ছে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি তোমার কথা একদমই মানতে পারছি না। আমাকে বলতে দাও, অত্যন্ত গভীরে গিয়ে যদি আমার পুরো জিনিসটা ম্যানিপুলেট করার ইচ্ছে না থাকে, আমি শুধু শুধু এটা করতে যাবো কেন? আমি সেটাই তো তোমাকে বলার চেষ্টা করছি, যে ওদের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তুমি সরকারের সমালোচনা যদি করতে পারো, করতেই পারো, করবে আমার অনুমতি নিয়ে, বোঝা গেল? সেটা যদি তুমি অনুমতি তুমি যদি না নাও,
দৈনিক ভাস্করের মতো তুমি যদি রিপোর্ট করো কিভাবে গঙ্গায় মৃতদেহ এবং সব, তাহলে তার পরিণতি দেখলে আয়কর বিভাগ বাড়িতে। আচ্ছা, এক শ্রীমতী গান্ধীও একই জিনিস করেছিলেন, প্রেস সেন্সর করে দিয়েছিলেন। সব শাসকেরই এক মুখ। আমি রাষ্ট্রবিরোধী হতে পারি, কিন্তু আমার কোনো দেশ নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমার কাছে যেটা পাঠালো ওরা মেসেজটা, সেটা হচ্ছে তোমাকে ফার্স্ট জিনিস ওইটা আমার অনুমতি নিয়ে সমালোচনা করতে হবে। আমার সঙ্গে কিন্তু আমি একমত নই। ইন্দিরা গান্ধী যা করেছিলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসের দপ্তরে গিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের বিরুদ্ধে 10টা কেস লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে, আমি মেনে নিলাম, সবকিছু উনি করেছিলেন। আজকে এই 7 বছরে যা হচ্ছে তার সঙ্গে আমরা তুলনা করতে পারি না। এই জরুরি ব্যবস্থায় পরঞ্জয়দা, আমি সেটা বলছি না, আমি বলছি সব শাসকেরই এক মুখ। কারুর মুখটা খুব বেশি বিকৃত, কারুর কম বিকৃত। আমার কাছে সেটা ইম্পর্টেন্ট। আর এই যে স্পাইওয়্যার ব্যবহার করে যেটা করেছে ওরা, যেই করুক না, একটা ভিল থ্রেট পরঞ্জয় গুহ ঠাকুরদা কি রজত রায় কি নির্মলা মুখার্জির কাছে পাঠানো হচ্ছে, ভিল থ্রেট যাচ্ছে, কিংবা ডাইরেক্টেডই যাচ্ছে যে শোনো, যাই করো না কেন তুমি ঘরের মধ্যে, আমার নজরের বাইরে তুমি যাবে, যত ঘুরে ওড়াও ছাতে লাটাই তো আমার হাতে। এই হচ্ছে সিম্পল গানের মধ্যে দিয়ে বলে দিই। ওরা কিছুতেই ওই আগলে রাখাটা ছাড়বে না, ওটাকে নিজেদের তাবেদারি করে নেবে। এইটাই হচ্ছে, আমি তো সেখানেই দেখতে পাচ্ছি যত ঘুরে ওরাও ছাতে লাটাই আমার হাতে, এইটাই ওরা চায়। একটা গান আছে, খুব লিউট ভাবে আমি জিনিসটা ইউজ করলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই। ওরা খুব যে জিনিসটা খুব সিলেক্টিভলি করা দরকার, সেটা ওরা একেবারে যাকে বলে খুব খেলো লেভেলে নামিয়ে দিল। এইটা সব শাসকই করে থাকে। ধরুন এই স্পাইওয়্যারটা 40টা দেশ কিনেছে সারা পৃথিবী, ঠিক আছে, আর ঠিক পার্লামেন্ট শুরু হওয়ার আগে এখানে দরম করে এটা খবরটা বেরো। এগুলো সমস্ত প্ল্যান করে করা। না 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 না, একদম না নির্মাল্য। 45টা দেশে 50,000 লোকের ফোন গবেষণা করছে 17টা সংস্থা। হ্যাঁ, তুমি যে ভাষাটা ব্যবহার করছো সেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে, একটা দারুণ একটা ষড়যন্ত্র। ভারতবর্ষকে টার্গেট করা হচ্ছে। ঠিক যেই দিন পার্লামেন্ট সেশন হবে, মনসুন সেশন, তার আগের দিন সন্ধ্যেবেলা এইসব লিক হবে। এটা আমি একদম মানতে রাজি নই। উনি তো এটাই বলবেন, আমি তো সেটাই বলছি, উনি তো এটাই বলবেন, নজর ঘোরানোর জন্য উনি এই কথাটাই বলবেন। যদি কেউ দোষ করে থাকে, সে কোনোদিন চুপ করে থাকবে না, সে আগের দিন বলে পরে চুপ করে যাবে। তোমাকে আমি পরিষ্কার যেটা বলছি, খুব স্পষ্ট ভাষায় বলছি, কোনো মানে ঘুরিয়ে পেঁচিয়ে, কোনো ব্যঞ্জনা ট্যাঞ্জনা না দিয়ে, কঠিন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না, আমি স্পষ্ট কথা বলছি। যখন আমার জানা নেই যে একটা কাজ কে করেছে, তখন লজিক বলে, ন্যায়শাস্ত্র বলে, এটা কে করতে পারে তা খুঁজে বার করার উপায় হচ্ছে কার এর থেকে সুবিধা হচ্ছে, ঠিক, বেনিফিশিয়ারি কে। আমি তো দেখছি এই পুরো ব্যাপারটা থেকে, বিশেষ করে আমি ওই অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গে আবারও ঘুরে ফিরে যাব। আমার মতে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হয়েছে, অযোধ্যা যেটা উল্লেখ করলেন, যে একটা রায় এ দিল আমরা জানি না, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি নেতৃত্বে দেওয়া হলো, কিন্তু সুপ্রিম কোর্টের ইতিহাসে সম্ভবত একমাত্র রায় কে লিখেছেন আমরা জানি না। তারপরে সরকারের পরে আমরা জানতে পারি, এবং পরে যখন আমাদের রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈ, যিনি একটা সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বলতে চান, এইসব বেরিয়ে গেছে। ও বললো আমি কিচ্ছু বলবো না, নো কমেন্টস। সেটা দাঁড়িয়ে বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে। আমি এই জায়গাটা থেকে বারবার ঘুরে ফিরে আমি আসবো, যে সুবিধে কার হয়েছে। যেটা আমি বলছি, যে আমি একটা ছোট ভিডিওতে বলেছিলাম,
কারা, ওই যে একটা গান আছে না, তুমি গানের কথা বলে, এই যে কারা যেন ভালোবেসে আড়ি পেতে দিয়ে ফোনে আড়ি পেতে ছিল, কারা করেছে আমি জানি না, সুবিধাটা আমার বিস্তর হয়ে গিয়েছে। এভাবে তো কোনো কিছু হয় না, এটাতে যুক্তি থাকবে। রজতদা, আমি একটা মানে না দিয়ে শুরু করতে চাইছি। নাটা হচ্ছে সুদীপ্ত যেটা বললো এবং পরঞ্জয় সেটা সেকেন্ড করেছে, যে আইন আছে, সরকার সার্ভিলেন্স করতে পারে সিলেক্টেড কেসে, খুব দেশের স্বার্থে হতে পারে, নাগরিকদের স্বার্থে। আমার মত হচ্ছে রাষ্ট্রের হাতে এত ক্ষমতা দেওয়াটা ঠিক নয়, এটা সাধারণ মানুষের বিরুদ্ধে যায়। রাষ্ট্র কখনো ক্ষমতাকে অত বিবেচনা করে প্রয়োগ করবে না। রাষ্ট্র প্রাণপণের চেষ্টা করবে তার নিজের ব্যক্তিগত স্বার্থকে, অর্থাৎ ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন ব্যক্তিরা নিজেদের স্বার্থে এই আইনকে প্রয়োগ করবে, এবং সেটাই করছে। সাংবাদিকদের করছে, যারা সমাজকর্মী তাদের করছে, মানবাধিকার কর্মী তাদের করছে, এবং বিদ্যুৎজনের ভেতর যারা এই সরকারকে প্রশ্ন করার সাহস দেখাচ্ছে তাদের করছে। সব মিলিয়ে এটা আমরা দেখতে পাচ্ছি আজকে প্রযুক্তি খুব বেশি আছে, কিন্তু এটা কিন্তু স্বৈরতান্ত্রিক দেশের এটা একটা লক্ষণ। জার্মানিতে প্রত্যেকটি মানুষকে মানে উৎসাহিত করা হতো তার পাশের বাড়ির উপরে স্টোপিং করতে, পাশের বাড়ির লোকজন কি করছে, কোন দিকে যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেটা বলার জন্য। একই জিনিস রাশিয়াতে হতো, সোভিয়েত রাশিয়াতে একই জিনিস হতো, এবং সেখানেও তার জন্য অন্য অন্য একজনের কনফেশনের ভিত্তিতে আরেকজনের প্রাণ যেত, সাইবেরিয়া যেতে হতো। তো এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প বা সাইবেরিয়া পাঠানো, সাধারণ মানুষের কাছ থেকে খবর জোগাড় করে সেগুলোকে করা, এখন তার বদলে একটা উন্নত প্রযুক্তি এসছে পেগাসাস, সেগুলো দিয়ে এখন স্টুপিংটা হচ্ছে। কিন্তু স্বৈরতান্ত্রিক লক্ষণটা রয়ে গেছে, সেইটাই মাথা তুলেছে। এবং নির্মল যতই বলুক যে রাষ্ট্র এটা করে থাকে, প্রশ্ন হচ্ছে রাষ্ট্রকে এইখানটাতে আটকাবার জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে যে রাষ্ট্রের হাতে এত ক্ষমতা দেওয়া ঠিক হবে না। রাষ্ট্র, আচ্ছা রজতদা, তুমি আমাকে বলো, 30% ভোট নিয়ে যদি তুমি 100% রুল করো, রাষ্ট্র বদমাইশি করবে কি করবে না? সেটা করছে তো, করবে কি, কেন করছে, করছে বলেই সাধারণ এই বিষয়টা মানুষের কাছে, তুমি মানুষের 30% ম্যান্ডেট পেয়েছো, 30% ম্যান্ডেট পেয়ে তুমি 100% কে রুল করছো, 70% তোমার বিরুদ্ধে। আর এই যে 30% ম্যান্ডেট পেয়েছো, না নির্মল, এটা এর সঙ্গে কেন এই ধরনের বিষয় জুড়ছো? আমাদের দেশে একটা পার্লামেন্টারি সিস্টেম আছে, ওয়েস্টমিনস্টার সিস্টেম আছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, উইনার টেকস অল। সেটা তোমার যদি পছন্দ না হয় সেটা আলাদা ব্যাপার। আর বাই দি ওয়ে 2014 31% বেশি পেয়েছিল, 2019 যাই হোক 35 পেয়েছিল, এনডিএ এখন 45 আছে। শোনো, এটা তুমি আমাদের যে বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলছি এটা দিয়ে না বলে কেন? তোমার ব্যক্তিগত, তুমি কার সঙ্গে কথা বলছো, তোমার পরিবারের কার সঙ্গে কথা বলছো, তোমার বন্ধু বান্ধব কার সঙ্গে কথা বলছো, তুমি কোন সোর্সের সঙ্গে কথা বলছো, এটা তো সরকার আজকে খুব সহজ হয়ে গেছে। তুমি তো জানতেও পারছো না যে তোমার ফোন ট্যাপ করেছে। আমি ভেবেছিলাম আমার কাছে একটা আইফোন আছে, যেটা খুব দামি একটা যন্ত্র, এবং আইফোনে এরা বলে যে আমরা একদম মানে অসাধারণ আমাদের সুরক্ষা, যেটা তুমি সিগন্যালে পাবে না, হোয়াটসঅ্যাপে পাবে না, টেলিগ্রামে পাবে না, ওরা বলছে আছে। কিন্তু আজকে আমি দেখছি না, পেগাসাস আমার ফোনের ভেতর ঢুকে পড়ছে। আমায় বলা হয়েছিল ফেস টাইমে একজন আইফোন আছে, আরেকজনের এরা কথা বলো, কেউ তোমার কথা শুনতে পারবে না। এখন বলছে না, তোমার ফোনের ভেতরে ওরা ঢুকে পড়ছে। আজকে এই নিয়ে গবেষণা চলছে, ফরাসি সরকার, এমনকি ইসরায়েলের গভর্নমেন্ট এই নিয়ে তদন্ত করছে। হোয়াটসঅ্যাপ স্যান ফ্রান্সিসকোর একটা আদালতে নিয়ে গেছে এই কোম্পানিকে, এনএসও কোম্পানিকে, বলছে তোমার যে যে তোমার সফটওয়্যার যেটা আছে, তোমার যে সেবা যেটা দিচ্ছ, তুমি কি করে যে এর যে অপব্যবহার হবে, তুমি এটা কিভাবে, তুমি এটার জন্য কি তুমি আগে থেকে তুমি প্রিকশন নেবে যে আমি কি করব। আপনি যেটা বলছেন একেবারে সত্যি, আপনি যেটা বলছেন পরঞ্জয়দা একদমই সত্যি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা আপনার লেভেল থেকে আপনি ভেবে ইন্ডিভিজুয়াল রাইটস, প্রিভেসি, এই কথাগুলো ভাবছেন। আপনার যে শাসক, আবার আমি বলছি, শাসক আপনার সেই রাইটটাকে রাইট বলে মনে করে না। কেন করে না? তো কেন করেন? তার কারণ হচ্ছে সে ক্রাইসিসে ভোগে। কেন ক্রাইসিসে ভোগে? তার কারণ সে জানে যে 100টা লোকের মধ্যে 70টা লোক আমায় ভোট দেয়নি।
না আপনি নির্মলা, নিজে- নির্মলা, আমার মনে হচ্ছে দেখো এই 170টা ভোট দেয়নি, সেটা সব সরকারই চিরকাল ভারতে তাই হয়ে এসছে। এবং 50 সব শতাংশের সরকারই বেশি, তাই করে এসছে, ইন্দিরাও তাই খুব করেছে, বিরল ঘটনা প্রত্যেকেই তাই ছাড়া করেছে। 50 শতাংশের বেশি ভোট নির্বাচিত হয়েছে, এরকম কোন সরকার খুব হয়নি, বিরল কখনো হবে। হয়নি, কখনো দেশে তো হয়নি। হয়নি, কোনো রাজ্যে কখনো হয়েছে কিনা আমাকে এখনো স্ট্যাটিস্টিক্স দেখতে হবে, সেটা কথা নয় সত্যি। নির্মল। পরঞ্জয়দা যেটা বলছেন ফোন হ্যাকিং সম্পর্কে, আমি একটা জিনিস দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই। ভীমা কোরেগাঁও কেস, এলগার পরিষদে 16 জন অভিযুক্ত ছিলেন, স্ট্যান স্বামী মারা গেছেন, 15 জন অভিযুক্ত এখন, তার মধ্যে ভারভারারাও জামিনে মুক্ত আছেন, 14 জন এখনো জেলে। এরা দেশের অগ্রগণ্য বুদ্ধিজীবী, এমনকি আইনজীবী, আইনজীবীরা যারা এদের হয়ে লড়াই করছেন তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইত্যাদি। এদের মধ্যে একজনের ক্ষেত্রে এটা প্রমাণিত, রোনা উইলসন। ঘটনাটা ঘটেছিল ভীমা কোরেগাঁও যে সংঘর্ষ, রোনা উইলসন, সুরেন্দ্র গ্যাডলিং। হ্যাঁ, রোনা উইলসনের কেসটা আমি খুব নির্দিষ্ট করে জানি, আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপল এটা নিয়ে লেখালেখিও করেছি, অনেকেই এটা নিয়ে তদন্ত করেছে। এই ভদ্রলোকের কম্পিউটারে ভীমা কোরেগাঁওয়ের যে সংঘর্ষের কথা বলা হয়েছে, যে সংঘর্ষকে জাতিগত সংঘর্ষ বলে দেখিয়ে এবং যার ষড়যন্ত্রের, তার পিছনে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র আছে বলে বলা হয়, ঘটনাটা ঘটেছিল 31শে জানুয়ারি 1 ডিসেম্বর। তার 11 দিন পরে রোনা উইলসনের কম্পিউটারে হ্যাকিং করে ফাইলগুলো ঢোকানো হয়েছিল। ওনার কম্পিউটারটা এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বাজেয়াপ্ত করেছিল। আদালতের নির্দেশে রোনা উইলসন সেটা ফেরত পান। তারপর সেটা আমেরিকাতে আর্সেনাল কনসাল্টিং সংস্থা, যারা ডিজিটাল ফরেনসিকে বিশেষজ্ঞ, তাদের কাছে পাঠানো হয়। তারা সারা পৃথিবীতে অন্যতম বিশেষজ্ঞ। তারা দেখে ঘটনার 11 দিন পরে ফাইলগুলো ঢোকানো হয়েছিল, যে ফাইলগুলো হচ্ছে কি, এদের মধ্যে তথাকথিত চিঠিপত্র চালাচালি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে রোনা উইলসন কিছুই জানতেন না। কেউ একজন তার কম্পিউটারে হ্যাকিং করে ফাইলগুলো ঢুকিয়ে দিয়েছিল, যে ফাইলগুলো দিয়ে পুলিশ পরবর্তীকালে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি আদালতে প্রমাণ করার চেষ্টা করছে এরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কোন ফাইল মারাঠি ভাষায় লেখা, যাদের মধ্যে চালাচালি হচ্ছে ফাইল, তারা মারাঠি জানতেন না, তারা নিজেদের মধ্যে মারাঠিতে কখনো স্বাভাবিকভাবে কমিউনিকেট করেন না। এইভাবে হ্যাকিংটা করা হয়ে থাকে, এবং এই হ্যাকিং এর শিকার আমাদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে পরঞ্জয় গুহ ঠাকুর। পরঞ্জয়, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি কখনো স্পষ্ট, তুমি আজ করেছিলে অনেকদিন, তুমি 2 বছর আগেই প্রায় আমাকে বলেছিলে, আমার মনে আছে, তুমি কখনো মানে স্পষ্ট প্রমাণ কিছু পেয়েছিলে, মানে ফোনে অস্বাভাবিক কিছু? এইবার প্রথম আমি, তুমি যদি এটাকে প্রমাণ বলতে চাও, প্রমাণ বলো। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে ডিজিটাল ল্যাব এবং ফরবিডেন স্টোরি, এই প্রথমবার আমাকে পরিষ্কার বলা হয়েছে যে তোমার ফোন, এইটা তোমার নম্বর, এই সময় থেকে এই সময় ট্যাপ করা হয়েছিল, হ্যাক করা হয়েছিল। আমি তারপরে জিজ্ঞেস করলাম যে এখন কি আমার ফোন একদম মানে তুমি পরিষ্কার করে ফেলছো? এই যা যা ম্যালওয়্যার ছিল, যা যা মানে যেভাবে ওরা আমার ফোনে ঢুকে পড়েছিল, এটা কি তুমি একদম পরিষ্কার করতে পেরেছো, ধোলাই করতে পেরেছো? তো ওরা বলল আমরা করেছি, কিন্তু আমরা তো গ্যারান্টি দিতে পারবো না যে আবার ওরা ঢুকে দিতে পারে, তোমাকে বলবে না ওরা, না? এটা হলো জিরো ক্লিক। একটা সময় আমরা ভেবেছিলাম যে এই যে পেগাসাস সফটওয়্যার, একটা তোমার একটা মিসড কল চলে আসবে বা একটা হোয়াটসঅ্যাপের একটা মেসেজ চলে আসবে, তুমি যদি সেখানে ক্লিক করো ওখানে। এখন আমাকে বলা হচ্ছে যে সেটাও করার দরকার নেই, এটা হলো নো ক্লিক, জিরো ক্লিক। মানে এটা হলো এই ধরনের যে সফটওয়্যার এই গুপ্তচররা ব্যবহার করে, রাষ্ট্র মানে রক্ষা মন্ত্রণালয় এগুলো ব্যবহার করে, এগুলি মানে অত্যন্ত মানে খুব পয়সার ব্যাপার আছে, কোটি কোটি টাকার আছে। আমি শুনেছি একজনের কাছে, এটা কতটা সত্যি নিতে যাই না, খুব কম করে 80 লক্ষ ডলার, আমেরিকা ডলার তোমার খরচা হবে। তারপরে লোকেদের ট্রেনিং দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। ছত্তিশগড়ের যে মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, সে বলেছিল যে আমার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর রমন সিং, ওনার সময় পেগাসাসের কিছু লোক ছত্তিশগড়ে এসেছিল। তো কতটা সত্যি কতটা মিথ্যে, আমার মনে হয় আজকে পুরো একটা আমাদের দেশে, খালি না আমাদের দেশের নাগরিক সমাজ না, আচ্ছা পরঞ্জয়, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যেহেতু আপনি নিজে ভুক্তভোগী, তাই জন্য
ধরুন আজকে 124 এটা যদি তুলে দেয়, 124 অনেকদিন আগে তুলে দেওয়া উচিত ছিল, আজকে 24 এটা যদি সুপ্রিম কোর্ট বাতিল করে দিত, দর্শককে বোঝানোর জন্য তুমি সিটিশন অ্যাক্টের কথা বলছো, মানে ভারতীয় দণ্ডবিধির 124 ধারার কথা বলছো। পিনাল কোডে 124 এটা যদি তুলে দেয়, ঠিক আছে, এবং সেই 124 এখনো আছে, যেটা এরা অনেক ক্ষেত্রে ব্যবহার করছে। আমাদের স্বাধীনতাটাই নেওয়া উচিত ছিল না, কারণ 124 এটা তোলা হয়নি, তখন বলে দেওয়া উচিত না স্বাধীনতা নেবো না, আগে ওটা তোলো তারপরে স্বাধীনতা, কিন্তু সেটা করেনি, কারণ সাহেবরা আমাদের ম্যাক্সিমামই 124-তেই ধরতো। সমস্ত রকম বাজে জিনিসপত্র ঢুকিয়ে, সমস্ত রকম বাজে ইনপুটস দিয়ে একজনকে আপনি জানেন কিভাবে ফাঁসানো হয়, সেভাবে ফাঁসিয়ে দেওয়া হতো। এবার এই 124 এটা তুলে দিলে আপনার কি মনে হয় কেন্দ্রীয় সরকার সেটা বিরোধিতা করবে? যদি সুপ্রিম কোর্ট করে, তখন তারা বলবে যে আমাদের কাছে এই তালিকা আছে, যেগুলো অনেক ক্ষেত্রেই ম্যানুফ্যাকচার, যেমন স্ট্যানের এগেনস্টে করেছে, বহু বাজে জিনিস ঢুকিয়ে দিয়েছে। আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। আইনের যেটাকে বলে লেটার অফ দ্য ল, যা লিখিত ভাবে আছে, আরেকটা হলো স্পিরিট অফ দ্য ল। যারা আজকে ক্ষমতায় আছে, যারা রাজত্ব করছে, তাদের ব্যক্তিগত যে স্বৈরতন্ত্রে তুমি যদি বিশ্বাস করো, তাহলে আইনের কি দরকার? তুমি যা খুশি করতে পারো। এইটাই হচ্ছে ঘটনা। তুমি এতগুলো লোককে তুমি জেলে পুরে দিয়েছো, একের পর এক কেস তুমি হেরে যাচ্ছ। আমি তো পরঞ্জয়দা সেটাই বোঝানোর চেষ্টা করছি। নির্মল 124 সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, আজকে আমরা তা নিয়ে আলোচনা করছি না। আমরা যেটা আলোচনা করছি ওটা আমি গুটিয়ে আনবো, শেষ করবো অনেকক্ষণ। আমরা সিরিয়াসলি নিয়ে আজকে আলোচনা করছি না, তো আমি অনেকদিন আলোচনা করেছি, আমরা সবকে আজকে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যদি এই সিদ্ধান্তে পৌঁছই যে এইভাবে আজকের যুগে ইলেকট্রনিক গ্যাজেট এইভাবে হ্যাক করা, তাতে গোপন ভাবে একটা মানুষের জীবনের মধ্যে ঢুকে পড়া, প্রথমত তো আমাকে ঠিক করতে হবে এটা আমি মানছি, এটা ন্যায় কি অন্যায়, পরিষ্কার করে আমাকে এটা মানতে হবে। প্লিজ, আমরা জানি যে এটা তো এক ধরনের যুদ্ধ, আমার বিরুদ্ধে রাষ্ট্রের, আমি বলবো যুদ্ধে নানা ধরনের অস্ত্র নানা সময় ব্যবহার হয়েছে। আমরা জানি ভিয়েতনামের যুদ্ধের সময় এজেন্ট অরেঞ্জ বলে একটা বস্তু ব্যবহার হতো, কেমিক্যাল ওয়ারফেয়ার। সেই জিনিসটা ছড়িয়ে দিলে সমস্ত গাছের পাতা ঝরে যেত, একটা জায়গা সম্পূর্ণ পুরো বিস্তীর্ণ এলাকা নিষ্পত্র হয়ে যেত, কোনো গাছের পাতা থাকতো না, ফলে মানুষ পশু পাখি এমনিতেই মরে যেত, জায়গাটা মরুভূমিতে পরিণত। মানুষ ঠিক করেছে যে এটা অন্যায়, এই ধরনের কেমিক্যাল ওয়েপন ব্যবহার করা, বায়োলজিক্যাল ওয়েপন ব্যবহার করা অন্যায়। তার জন্য একটা মানুষের, সাধারণভাবে গণতন্ত্রপ্রেমী মানুষ সারা পৃথিবীতে আলোচনা করে তারা একটা ঐক্যমত্যে পৌঁছেছে, তারা একটা জায়গায় পৌঁছেছে যেখানে তারা মনে করে এই জিনিস ব্যবহার করা উচিত নয়। আমার যেটা প্রশ্ন, আমি খুব সংক্ষেপে যাব রজতদার কাছে, তারপরে পরঞ্জয়দার কাছে শেষ করতে হবে। আজকে এরকম সময় এসেছে যে এই ধরনের যে ইলেকট্রনিক সার্ভেইলেন্স, তাকে একটা মূলগত নৈতিকভাবে অত্যন্ত অন্যায় জিনিস বলে মনে করে তার বিরুদ্ধে সংগঠিত হওয়া, জনমত গড়ে তোলা। আমি এটা মনে করি না যে এটার বিরুদ্ধে জনমত গড়ে তোলার কোনো জায়গা নেই, জনমত গড়ে তোলার জায়গা আছে কিনা, এবং যদি থাকে তাহলে সেক্ষেত্রে নাগরিকের কি কর্তব্য। রজতদা, শুরু করার আগে আমি এখানে একজনের কথা বলতে চাই, তার নাম আমি বলবো না, মার্কিন কূটনীতিবিদ একজন, তার সঙ্গে আমার ব্যক্তিগত বেশ একটা সখ্যতাই ছিল, এবং সেটা কলকাতার পরেও আমেরিকাতে গিয়েও তার সঙ্গে আমার দেখা এবং আড্ডা সবই হয়েছিল, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া সবই করেছি। তখন উনি আমেরিকাতে কি কাজ করছিলেন জানতে চেয়েছিলেন। উনি বলছেন ওনার তখন কাজ হচ্ছে সমস্ত ইলেকট্রনিক যে মেসেজ যাতায়াত করছে সেই ট্রাফিকের উপর নজর রাখা, তার কন্টেন্টগুলো অ্যানালিসিস করা, এবং তার একটা বড় সড়ো অফিস আছে, সেই অফিসের লোকজনকে কন্টিনিউয়াসলি এই কাজটা করে যেতে, রাউন্ড দ্য ক্লক। তিনি সেটাকে হেড করছেন আর কি। তো সেটা নিয়ে আমি কিছুটা ব্যঙ্গ করেছিলাম, হাসাহাসি করেছিলাম, সেই প্রসঙ্গ স্বতন্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ইলেকট্রনিক সার্ভেইলেন্স তো ভারত একা করছে না, করছে অনেক শক্তিশালী দেশগুলোই করছে, এবং সেটা
করছে বলেই তারা লাদেন থেকে শুরু করে অনেককেই তারা ওইভাবে চেক করে যাচ্ছিল। তা এখন যদি রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে কোনো একটা যদি জনমত তৈরি হলেই তো হবে না, সেটাকে নিষিদ্ধ করতে গেলে রাষ্ট্রপুঞ্জের সহায়তা লাগবে, সেখানে গিয়ে সে ধাক্কা মারতে হবে। সেটা করতে গেলে এই বড় শক্তিশালী রাষ্ট্রগুলো, তাতে চীন আছে, তাতে আমেরিকা আছে, রাশিয়া আছে, এরা হচ্ছে এই ব্যাপারে একেবারে ফার্স্ট মাস্টার। তার সঙ্গে এখন নতুন করে যোগ দিয়েছে ভারত। এই সব যদি এখন এদের বিরুদ্ধে লড়তে হয়, সেটা একটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা শুরু করেছে সেই কাজটাতে আরো বেশি করে অনেককে যোগ দিতে হবে। সেটা শুধু সাংবাদিক করলে হবে না, শুধু মানবাধিকার করলে হবে না। বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে জড়ো করতে হবে। এই কাজটা করতে পারলে জনমত তৈরি হতে পারে, এবং সেই তৈরি করার দিকেই ঠেলতে হবে। তৈরি হতে পারে না, তৈরি হবে যদি আমরা সেই দিকে ঠেলতে শুরু করি। হ্যাঁ, আমি রজত এক্ষুনি যা বললো, তুমি এর আগে যা বললে, তোমাদের সঙ্গে আমার সহমত, 100% সহমত। আমরা এই বিষয়টা আমি বুঝতে পারছি, আমরা পড়াশোনা করেছি, আমরা নিজেরা নিজেদের শিক্ষিত মনে করি, আমাদের কিছুটা আমাদের নিজেদের বুদ্ধিজীবী মনে করি, কিন্তু এই বিষয়টা খালি তোমার আমার উপর মানে মানে এটা সাধারণ মানুষ, একদম আমাদের দেশের যে গণতন্ত্রের উপরে যে একটা প্রভাব পড়ছে, এটা সরল ভাষায় বোঝানো খুব দরকার। এটা এই টেলিভিশন চ্যানেলের ছোট পর্দায় বাড়িতে বসে আর্মচেয়ারে বসে খালি হবে না, হয়তো আমাদের রাস্তায় নেমে যেতে হবে, কারণ এই বিষয়টা তোমার আমার বিষয়, এটা খালি আমাদের দেশের না, এটা তোমার আমার বিষয় খালি না, প্রত্যেক মানুষের, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ, তাদের ছেলে মেয়ের, তাদের নাতিপুতির ভবিষ্যতের ওপর একটা বড় আমরা প্রশ্ন চিহ্ন তুলেছি। এবং তুমি একটু আগে যেটা বললে, এই ধরনের সফটওয়্যার এর অবদানের উপরে খুব কড়া আমাদের নিয়ন্ত্রণ, সরকারি নিয়ন্ত্রণ, সবার সামনে একটা স্বচ্ছতার সঙ্গে একটা পাবলিক অ্যাওয়ারনেস দরকার, লোকেদের জানা দরকার। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এর আগে সরকার কিছুই মানতে তৈরি হয়নি, ভারত সরকার বলুক এরা কারা। যদি ভারত সরকার সত্যি না থাকে, তাহলে এটা আরো বড় একটা ব্যাপার হয়ে গেল যে এটা কোনো বিদেশের কেউ এই সফটওয়্যারটা ব্যবহার করছে বা অপব্যবহার করছে, আরো 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 ডেঞ্জারাস হয়ে গেল ব্যাপারটা। তো আমার মনে হয় আমাদের সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে, বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে কেন আজকে যে একটা এই পেগাসাসের এই কেলেঙ্কারির একটা আমরা সুযোগ পাচ্ছি, যে এই বিষয় যেটা আজ না অনেকদিন এই বিষয়টা একটা জ্বলন্ত বিষয়, আজকে একটা সুযোগ পাচ্ছি যে এটা নিয়ে আমাদের আরো লোকেদের কাছে গিয়ে বোঝানো হবে। ধন্যবাদ পরঞ্জয়দা। আমরা ফোর্থ পিপলে আমরাও একই মত পোষণ করি। যদি সত্যি ভারত সরকার করে না থাকে, তাহলে বিষয়টা কিন্তু আরো সাংঘাতিক। কোন শক্তি ভারতের সিবিআই এর ডিরেক্টরের ফোনে নজরদারি চালাতে পারে ভারত সরকারের অজ্ঞাতে? যদি চালাতে পারে তাহলে তো সে ভারত সরকারের উপরে বলতে হবে। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি তো তাহলে আরো বেশি বিপন্ন বোধ করবো। এবং ভারত সরকার যদি চালিয়ে থাকে, সে সামনে এসে বলুক। এবং একই সঙ্গে আমি পরঞ্জয়দা যেটা বললেন, আমিও তার সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা সংস্থা হিসেবে আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমরা সম্পূর্ণ একমত। এর ব্যবহারটাই যে ভয়ঙ্কর এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, এই বোধটা, এই শর্টটা আমাদের সমস্যারে তোলার সময় এসেছে। এটা এমন একটা জিনিস যা গ্রাহ্য করা যায় না, গ্রহণ করা যায় না। অন্তত এটা আইনত, তারপরেও হয়তো তার বেআইনি অপব্যবহার চলবে। এখনো কি কেমিক্যাল ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন ব্যবহার হয় না? হয়তো কোথাও কোথাও হয়, কিন্তু আমরা জানি সেটা বেআইনি। সেটা যারা করছে তারা বেআইনি ভাবে করছে। সেই জায়গাটা পর্যন্ত অন্তত আমরা পৌঁছাই যে এর ব্যবহারটা বেআইনি। নাগরিকের এইটুকু স্বাধীনতার অধিকার রয়েছে, ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে যে এই ধরনের স্নুপিং এর থেকে, এই ধরনের আড়ি পাতার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার। অনেক ধন্যবাদ নির্মাল্য, রজতদা, পরঞ্জয়দা আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শকদেরও ধন্যবাদ